এমন সময় ঠিক পিছন দিকে হঠাৎ যেন ঘুঙুরের শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। মুখ ফেরালাম, কাউকেও দেখতে পেলাম না। তাই তো, এ কি হলো? ওই যে কে যেন আমার চারিদিকে গোল হয়ে ঘুরে ঘুরে নাচতে শুরু করেছে। আমি চারিদিকে দৃষ্টি ফেরাতে লাগলাম, কিন্তু কাউকেও দেখতে পেলাম না। রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। বাংলা ভৌতিক সাহিত্যের এক বিস্তৃত অথচ অত্যন্ত আকর্ষণীয় নাম ফণীন্দ্রনাথ পাল। রহস্য, অলৌকিকতা এবং নাটকীয় আবহ নির্মাণে তাঁর ছিল এক অনন্য দক্ষতা। আজকের গল্প রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ আমাদের নিয়ে যাবে এক পরিত্যক্ত রাজপ্রাসাদের অন্দরে। একসময় যেখানে আলো, সঙ্গীত আর অভিনয়ে মুখর থাকত রাজা বাহাদুরের ব্যক্তিগত নাট্যমঞ্চ, আজ সেখানে শুধুই নীরবতা, ধুলো আর অন্ধকার। কিন্তু সব কি সত্যি শেষ হয়ে গেছে? রহস্য, ভয় এবং পুরনো দিনের গথিক আবহে ভরা এই গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক রঙ্গমঞ্চে যেখানে পর্দা নেমে গেছে বহু আগেই, কিন্তু নাটক এখনো শেষ হয়নি। আলো একটু কমিয়ে দিন, হেডফোন পরে নিন আর প্রবেশ করুন এমন এক অন্ধকার রঙ্গমঞ্চে যার নাম রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। কলকাতার মাইল ৩০ দক্ষিণে আমার শ্বশুর বাড়ি। গ্রামটি বড় প্রাচীন, এককালে খুবই প্রভাবশালী ও উন্নত ছিল। তার প্রমাণ হিসেবে বহু বড় বড় অট্টালিকা গ্রামের বুকে আজও জাজল্যমান রয়েছে। তার অধিকাংশই দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, তবে ইদানিং কিছু কিছু বাড়িতে আবার আলো জ্বলতে শুরু করেছে। কলকাতার উন্নতিকামী মহারথীদের তাড়া খেয়ে বোধহয় অনেকেই গ্রামের পরিত্যক্ত বাসভবনে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে সেইখানেই পাকাপাকিভাবে থাকার ব্যবস্থায় মন দিয়েছে। তাছাড়া গ্রামটি একটি নদীর তীরে অবস্থিত। ছোট নদী, বর্ষায় ফেঁপে ফুলে উঠলেও চৈত্র বৈশাখে শুকিয়ে যায়। জায়গায় জায়গায় মানুষ হেঁটেও পার হয়, কিন্তু নৌকা চলাচলের পথ একেবারে বন্ধ হয় না। তাই ব্যবসা বাণিজ্যের সুবিধা বুঝে অনেক নতুন মানুষও গ্রামে বসবাস করতে শুরু করেছে। ফলে আগের রূপ ফিরে না পেলেও কিছুটা স্মৃতি আর ফিরে এসেছে। আমার শ্বশুর মশাইয়ের বাড়িটি দীর্ঘ ২০ বছর ধরে এইভাবেই পরিত্যক্ত ছিল। তিনি সুদূর রাওয়ালপিন্ডি অঞ্চলে চাকরি করতেন। ৫ বছর পর পর দিন ২-৩-এর জন্য বাড়ি এসে থেকে যেতেন। প্রতি সন্ধ্যায় যাতে ভিটে বাতি পড়ে সেই জন্য এক দরিদ্র প্রতিবেশীকে তিনি একতলার ২টি ঘরে থাকতে দিয়েছিলেন এবং বাড়ি মেরামতের জন্য তাকে মাসে মাসে কিছু টাকাও পাঠিয়ে দিতেন। কিন্তু বাড়ি এসে মানুষের মুখে শুনতেন, প্রতিদিন তো দূরের কথা, প্রতি সপ্তাহে ওই ২টি ঘর ছাড়া অন্য কোনো ঘরে কোনো আলোই জ্বলে না। আর মেরামতের জন্য পাঠানো টাকার ১৫ আনা ৩ পয়সা প্রতিবেশীটি নিজের পকেটে ভরেন এবং বাড়িটিকে বাকি ১ পয়সায় কোনো রকমে খাড়া করে রাখেন। তবুও কিছু বলার উপায় নেই, থাক সে কথা। পঁচিশ বছর চাকরি পূর্ণ হতেই শ্বশুরমশাই পেনশন নিয়ে কলকাতায় এলেন। মাস ২ সেখানে থেকে গ্রামের বাড়িটিকে নিজের তত্ত্বাবধানে মেরামত করে দীর্ঘকাল পর সেই পরিত্যক্ত পল্লীভবনে আবার প্রবেশ করলেন। পুজোর ছুটিটা সেইখানে কাটানোর জন্য আমি আমন্ত্রিত হলাম। সে গ্রামে এর আগে আমি কোনোদিন যাইনি। গ্রামটি দেখে আমার খুব আনন্দই হলো। এখানে আসার দিন ভোরে
নিচে একটা গোলমালের শব্দ আমার কানে আসতেই আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আমার স্ত্রী মনোরমা এর আগেই বিছানা ছেড়ে চলে গেছে। একবার খালি বিছানার দিকে তাকিয়ে ব্যাপারটা কি জানার জন্য আমি তাড়াতাড়ি নিচে নেমে দেখলাম সেই প্রতিবেশী আর অবনীর মধ্যে খুব চিৎকার করে ঝগড়া চলছে। অবনী আমার বড় শ্যালক, সে আর আমি প্রায় সমবয়সী, আমরা দুজনেই এমএ পড়ি। আমার দিকে তাকিয়ে অবনী বলল, পাড়াগে গায়ে লোকের আক্কেলটা একবার দেখো, ওটার নামটি নেই, চিরকাল বাড়িটি তো উনিই ভোগ করে আসছেন। মাঝপথে বাধা দিয়ে প্রতিবেশীটি ব্যঙ্গ করে বলে উঠল, দু পাতা ইংরেজি পড়ে ভারী লম্বা লম্বা কথা হয়েছে। যা 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 যা, বুঝতে গিয়ে হয়তো বাপের সঙ্গে গিয়ে বোঝ। সে জানে আমায় খোসামত করে না রাখলে এ বাড়ির একখানা ইটও থাকতো না। এখন কাজ ফুরিয়েছে কিনা তাই আমি পাজি যাব, তোদের এই আস্তাকুর থেকে আজই উঠে যাব। তবে বলে রাখছি, কেমন করে বাড়ি তোরা ভোগ করিস তাও দেখবো। এখন তাড়াচ্ছিস, পরে আবার এখানে এনে রাখার জন্য গোষ্ঠীর শুদ্ধ সবাইকে নিয়ে আমার পায়ে ধরতে হবে। ওপরতলায় এই যে আরামে ঘুমাচ্ছিস, এটা কার দয়ায়? এই শর্মার দয়ায়। ব্রহ্মদৈত্যীটাকে আগেলে রাখছি কিনা তাই কিছু বলে না। আজই তো আমি যাচ্ছি, গেলেই টের পাবি এ গ্রামের মধ্যে গুনিয়ার কে আছে, কে আছে যে এই ব্রহ্মদৈত্যকে ঠেকিয়ে রাখবে। তা না হলে তোর বাবা এমনই দাতা কর্ণ কিনা যে শুধু শুধু আমায় দুটো ঘর ছেড়ে দিয়েছিল। কি দুর্দশা হয় তোদের আমি দেখবো, যাচ্ছি তো দেখবো। হ্যাঁ, হো হো করে হেসে উঠে অবনী বলল, বাহ বাহ, ফন্দিটা তো মন্দ বের করেননি, কিন্তু ব্রহ্মদৈত্য তাড়ানোর মন্ত্র তোমার চেয়ে আমরাও খুব একটা কম জানি না। এখন তুমি দয়া করে ঘাট থেকে নামলে আমরা একটু রেহাই পাই। উঠছি উঠছি করে 2 মাস কাটিয়ে দিলে, ওঠার নামগন্ধ নেই। এখন ভালোই ভালোই উঠবে না অন্য ব্যবস্থা করতে হবে? প্রতিবেশী চিৎকার করে বলল, তোর এত কিসের অহংকার রে? দুখানা ভাঙা একটা বাড়ি, জানিস আমি ইচ্ছা করলে এমন একটা বাড়িতে থাকতে পারি যেটা তোদের সমস্ত বাড়িটাকে একসঙ্গে করলেও একটা ঘরের শোভা নাবে না। এই রাজা বাহাদুর কত সাধ্য সাধন করেন, তোর এই বাপের জন্যই যায়নি। বেচারা ধরে বললো, এই তো যাচ্ছি, গিয়ে দেখে আসিস একবার বাড়িটা, চোখ ঠিক রে যাবে। আমিও এসে দেখে যাব তোদের ব্রহ্মদৈত্য কে কোথায় আছে। অবনী কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমার শাশুড়ি ঠাকুরন দরজার আড়াল থেকে তাকে ডাকলেন। অবনী তখনই ঝগড়া বন্ধ করে তার কাছে গিয়ে বলল, তুমি কেন ডাকছো মা? যেমন করেই হোক ওকে আজ তাড়াবই। ঝগড়াঝাটি করো না বাবা, উনি আসুন না, আসুন, এসে যা ভালো মনে হয় উনি করবেন। খন ব্রহ্মদৈত্যর ভয় তুমিও পেলে মা? ওর চালাকিটা তুমি বুঝতে পারলে না? এমনি তো আর থাকা চলে না, তাই মনে করেছে ওই রকম ভয় দেখালে আর কেউ তাকে কিছু বলবে না, সে বেশ স্থায়ীভাবে বাড়ি দখল করে থাকবে। না বাবা না, ভয় পাওয়ার কথা হচ্ছে না। আমাদের এখানে বাড়ি হলেও আমরা এখন নতুন মানুষ হয়ে পড়েছি। কি দরকার, হ্যাঁ কি দরকার পাড়াপড়শির সঙ্গে ঝগড়া করে? উনি বেড়ানো শেষ করে ফিরে এসে যা হোক একটা ব্যবস্থা করবেন খন। আচ্ছা বেশ, তাই হবে মা। আমরা দুজনে ওপরে চলে গেলাম। আমি বললাম, হ্যাঁ লোকটা ধূর্ত বটে, মায়ের মনে ভয় জাগিয়ে তুলেছে। না, ওকে আর তাড়াতে তুমি পারছো না। ওকে তাড়াতেই হবে, ওরকম লোকের সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকা যেতে পারে না। আমরা যদি 2 মাসের জন্য বাড়িতে আসতাম সে কথা আলাদা, তাছাড়া কীরকম অসুবিধা হচ্ছে দেখছো তো। আমি হেসে বললাম, ওকে তাড়ালে ব্রহ্মদৈত্য ঘাড়ে চেপে বসবে যে। অবনী হেসে বলল, তার ওষুধের ব্যবস্থাও করা যাবে। শাশুড়ি ঠাকুরানী পরদিনই কিন্তু শান্তির পুজোর ব্যবস্থা করলেন। তিনি বললেন, ছেলে পুলে নিয়ে সংসার করতে গেলে না সব জিনিস ওই রকম হেসে উড়িয়ে দেওয়া যায় না। এরই দিন 3 পর প্রতিবেশীটি তার নিজের বাড়িতেই চলে গেল, রাজা বাহাদুরের বাড়িতে নয়। তার জীর্ণ বাড়িটির মেরামতের খরচা অবশ্য সে মায়ের কাছ থেকেই আদায় করে নিল, কিন্তু নিজের বাড়িতে বসে চিৎকার করে ভয় দেখাতেও সে ছাড়ল না। ছেড়ে দিয়ে আসবো, হ্যাঁ তখন বুঝবি। প্রতিবেশীটি চলে যাওয়ার পরদিন থেকে বাড়ির মেয়েরা খুব গোলমাল শুরু করলো। সন্ধ্যার পর হঠাৎ কোনো শব্দ হলে মেয়েরা সব ছুটে এসে মায়ের চারধারে গিয়ে জড়ো হতো
এবং ভয়ে ভরা দৃষ্টিতে তার মুখের দিকে তাকাত। তখনই খোঁজ নিয়ে জানা যেত একটা শেয়াল কিংবা গোসাপ পাঁচিলের পাশ দিয়ে ছুটে যাচ্ছে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে স্ত্রী মনোরমা দুই কাঁপা হাত দিয়ে আমায় জড়িয়ে ধরে বলে উঠত, এই কি গো, শুনছো? ছাদের উপরে কার পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে আমারও মনে হতো সত্যিই যেন কে ছাদের উপর পায়চারি করে বেড়াচ্ছে। বুকের ভেতরটা হঠাৎ কি জানি কেন মুহূর্তের জন্য ছ্যাঁত করে উঠত, কিন্তু কান খাড়া করে রাখলে আর কিছুই শুনতে পেতাম না। তখন স্পষ্ট বুঝতে পারতাম এটা হঠাৎ ঘুম থেকে ওঠা মানুষের কানের ভুল মাত্র। এইভাবেই দিন চারেক চলল। তারপর একদিন মনোরমার কাঁপা হাতের ধাক্কায় হঠাৎ জেগে উঠে বসে ছাদের উপর মানুষের পায়ের শব্দ স্পষ্ট শুনতে পেলাম। মনোরমার সমস্ত শরীর তখন ঠক ঠক করে কাঁপছিল। আমার শরীর না কাঁপলেও আমি মনে মনে চঞ্চল হয়ে উঠলাম। কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে সামলে মনোরমার হাত ধরে ঘর থেকে বের হলাম এবং মায়ের কাছে তাকে বসিয়ে রেখে ছাদের সিঁড়ির দিকে এগোলাম। এমন সময় অবনী দরজা খুলে তার ঘর থেকে বের হয়ে এসে হেসে বলল, কি হে, এত ছোটাছুটি করছো কেন? ছাদের উপর ওই পায়ের শব্দ শুনে বুঝি? তুমিও দেখছি মেয়েদের মতো হয়ে গেলে। কিন্তু ও ব্রহ্মদৈত্যের পায়ের শব্দ নয়, ও ভাম বিড়াল ছোটার শব্দ। এসো এসো এসো, দেখবে এসো, আমার সঙ্গে দেখবে এসো। আমরা দুজনে ছাদে গিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে আমাদের দেখে একটা জানোয়ার সশব্দে ছুটে পালিয়ে গেল। সেদিনের মতো মনোরমার ও অন্যান্য মেয়েদের ভয় ভাঙল বটে, কিন্তু ব্রহ্মদৈত্যের আচমকা আসার ভয় তাদের মন থেকে কিছুতেই দূর করা গেল না। এভাবেই দিন চলতে লাগল। অবনী আর আমি দিনের বেলায় এবং রাতে নিত্য নতুন সাজে সেজে গলার স্বর নানা রকম বিকৃত করে ব্রহ্মদৈত্যের অভিনয় করে তাদের ভয় দেখিয়ে খুব মজা পেতে লাগলাম। তাদের বুঝিয়ে দিলাম এই যে সমস্ত ভূতের গল্প শোনো, তার কিছুটা এই রকম সাজানো ভূতের অভিনয়, আর কিছুটা জীবজন্তুর, কিছুটা বা গাছপালার নড়াচড়ার ব্যাপার। এইভাবেই তাদের মন থেকে একটু একটু করে ভয়ও দূর হয়ে গেল। সেদিন অবনী আর আমি বেড়াতে বেড়াতে গ্রামের অন্য এক প্রান্তে গিয়ে উপস্থিত হলাম। তখন বিকেল। সেখানে একটা বিরাট অট্টালিকা আমরা দেখতে পেলাম। তার প্রকাণ্ড জীর্ণ অবস্থা দেখে মনে হলো বাড়িটা এককালে রাজভোগ্য প্রাসাদ হলেও এখন জনশূন্য আর পরিত্যক্ত। কোথাও কোনো সাড়া শব্দ নেই। গভীর নিস্তব্ধতা যেন পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। কিন্তু মোড় ঘুরে বিরাট প্রধান ফটকের সামনে আসতেই আমাদের সেই ভুল ভেঙে গেল। দেখলাম ফটকে এক সশস্ত্র প্রহরী বন্দুক হাতে পায়চারি করে বেড়াচ্ছে। সে এত বৃদ্ধ যে কোমরটা তার বেঁকে গেছে। সাজ পোশাকও ততোধিক জীর্ণ। তবে এককালে যে বিশেষ জমকালো ছিল, শতচ্ছিন্ন পাগড়ি, জামা ও পায়জামায় লাগানো জরির টুকরোগুলো তা প্রমাণ করে দিচ্ছে। আমাদের দেখে প্রহরী বন্দুকটা শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। আমি জিজ্ঞাসা করলাম, ও সিপাইজি, এ বাড়ি কার? কেউ থাকে নাকি এই বাড়িতে? প্রহরী অবাক দৃষ্টি আমার মুখের উপর রেখে বেশ পরিষ্কার বাংলায় বলল, আপনারা কোন দেশের লোক বাবু, যে রাজা বাহাদুরকে চেনেন না? রাজা বাহাদুর? আমরা একজন আরেকজনের মুখের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালাম। এমন প্রাসাদ, এমন প্রহরী, রাজা বাহাদুরটি কেমন তা জানার জন্য খুব কৌতূহল হলো। প্রহরীকে সম্বোধন করে বললাম, আমরা বিদেশি লোক, এখানে বেড়াতে এসেছি। এ কোন রাজা বাহাদুর তা তো আমরা জানি না। তুমি যদি দয়া করে তার পরিচয়টা একটু দিয়ে দাও। সিপাইজি বোধ হয় এবার খুশি হলো, বলল, রাজা গোবর্ধন বাহাদুর। অবনীকে চুপি চুপি বললাম, এই রাজা বাহাদুরের চেহারাটা একবার দেখে আসা যাক, কি বলো হে? অবনী বলল, বেশ তো, চলো না।
সেপাই সাহেবের হুকুমটা একবার নিয়ে নাও। প্রহরীর দিকে তাকিয়ে বললাম, সিপাইজি, আমাদের একবার রাজদর্শন করিয়ে দাও। কি? বলে প্রহরী বন্দুকটি শক্ত করে ধরে কুঁজো শরীর কিছুটা সোজা করে কাঁধের ওপর রাখল। তারপর তার কোটরগত চোখের জ্বলন্ত দৃষ্টি আমার মুখের উপর স্থাপন করল। তার রকম সকম দেখে আমার খুব হাসি পেল, কিন্তু কোনো রকমে হাসি চেপে বললাম, আরে রাগ করছো কেন সিপাইজি? আরে রাজদর্শন করার জন্য তোমার হুকুমই তো চেয়েছি। বুঝলাম সিপাইজির রাগ কিছুটা শান্ত হলো। সে বলল, আপনাদের তো সাহস কম নয় যে আপনারা রাজা বাহাদুরের সঙ্গে দেখা করতে চান। অমন কথা মুখে আনবেন না, এখনই চলে যান। এখানে আর আপনারা দাঁড়াবেন না, কেউ দেখলে অনর্থ ঘটে যাবে। কিন্তু পাহারা দেওয়া আমার কাজ, আমার গল্প কোনো কাজ নয়, বুঝেছ? এই বলে প্রহরী অন্যদিকে মুখ করে পায়চারি করতে লাগলো। অবনীকে বললাম, বুঝলে ভাই, রাজ দর্শন পাওয়ার সৌভাগ্য যখন হলো না, চলো শুধু বাড়িটাই চারপাশ থেকে ঘুরে দেখা যাক। অবনী বলল, তাই চলো। পথ চলতে চলতে সে বলল, বাড়ি গিয়ে বাবার কাছে রাজা বাহাদুরের পরিচয়টা নিতে হবে। ভেতরে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আমি বললাম, আমারও তাই মনে হয়। অল্প খানিকটা যেতে যেতে আর একটি বাড়ির উপর দৃষ্টি পড়তেই হেসে উঠে বললাম, ওয়ে ভাই, তোমাদের গ্রামে থিয়েটারও আছে দেখছি। অবনী বলল, আছে না, ছিল বলো। দেখছো না বাড়ির অবস্থা? অনেক জায়গায় বালি চুন তো খসেই পড়েছে, আর দু একটা ইটও খসতে শুরু করেছে, দেখছো না? আমরা তখন থিয়েটার হলের ঠিক সামনে এসে দাঁড়ালাম। সত্যি বাড়িটির অবস্থা শোচনীয়। সুবিশাল ফটকটি মাকড়সার জালে ঢাকা, ভেতর থেকে লোহার শিকল দিয়ে শক্ত করে বন্ধ। তবুও এককালে এটি যে কারুকার্য খচিত সুদৃশ্য প্রাসাদের মতো ছিল, তার সমস্ত প্রমাণ এখনও মুছে যায়নি। এখনও সে আগের গৌরবের কিছুটা বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবনী বলল, এ বাড়িও দেখছি রাজা বাহাদুরের ছাড়া আর কারো নয়। থিয়েটার হলের পাশ দিয়ে একটা রাস্তা ছিল। আমরা তখন সেই রাস্তা ধরে চলেছিলাম। হলের পিছনের ফটকে এক সশস্ত্র প্রহরীকে দেখে হঠাৎ আমরা দাঁড়িয়ে পড়লাম। চুপি চুপি অবনীকে বললাম, ওহে, সিপাই যে, সেই রকম ছেঁড়া পোশাক পরা। তুমি ঠিকই ধরেছ, এ রাজা বাহাদুরেরই কীর্তি। কিন্তু ব্যাপার কি বলো তো, এখানে সিপাই পাহারা? অবনী বলল, দেখছি রহস্য যে ক্রমে জটিল হয়ে উঠছে। আমি বললাম, তা যা বলেছ। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাখিরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে। দূর থেকে ভেসে আসা শাঁখের আওয়াজও কানে এসে বাজছে। আমরা পিছনের ফটকের দিকে দুই এক পা এগোতেই দেখলাম সিপাইজি তাড়াহুড়ো করে তার তল্পি তল্পা বাঁধছে। আমি বললাম, কি সিপাইজি, তোমার ছুটি হয়ে গেল নাকি? সিপাইজি বোধহয় এতক্ষণ আমাদের দেখতে পায়নি। আমার গলার আওয়াজ শুনে সে চমকে উঠে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। কিছুক্ষণ পর ব্যাকুল কণ্ঠে বলে উঠল, সন্ধ্যা হয়েছে, দেখতে পাচ্ছেন না? এদিকে কি করতে এসেছেন? এখনো দাঁড়িয়ে আছেন? পালান, পালান বলছি, পালান! আমরা পরস্পরের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। বিস্ময় ভরা কণ্ঠে প্রহরী আবার বলল, আপনারা তবুও দাঁড়িয়ে রয়েছেন? পালান, পালান, না হলে কিন্তু এখনই বিপদে পড়বেন। সন্ধ্যে হলে এ পথে আর কেউ হাঁটে না, পালান! আমি বললাম, এসব কি বলছো সিপাইজি? এখানে কি বাঘের ভয় আছে নাকি? সিপাইজির দুই ভ্রু কুঁচকে উঠল। সে বলল, বাঘ নয়, বাঘের বাবা আছে।
মনে করেছে তোমরা ঠাট্টা করছি? এই দেখতে পাচ্ছ না, হাতে টোটা ভরা বন্দুক রয়েছে। এর এক গুলিতে 5টা বা কাত হয়ে পড়ে, কিন্তু 500 গুলি মারলে ওর কিচ্ছু হয় না। রাম 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 রাম। বলতে বলতেই সে বন্দুক কাঁধের উপর ফেলে দ্রুত পায়ে আমাদের পার করে চলে গেল। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। অল্পক্ষণ চুপচাপ থাকার পর অবনী হেসে বলল, এখানে তাহলে আর এক ব্রহ্মদৈত্য বাস করছে দেখছি। আমিও হেসে বললাম, ব্রহ্মদৈত্য নাকি আর অন্য কোনো দৈত্য তা তুমি জানলে কি করে? তবে বেশ বোঝা যাচ্ছে যা হোক কিছু একটা গুরুতর ব্যাপার আছে। এই ভাঙা বাড়িতে সিপাই পাহারা, তাও আবার সামনের ফটকে নয়, পিছনের ফটকে। অবনী বলল, বোধহয় কোনো লুকোনো সুন্দরী আছে, তাই এদিকে কেউ যায় আসে না, সেই জন্য এরকম ভয় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। দাঁড়াও, আজই গিয়ে সন্ধান নিতে হচ্ছে। চলো ফেরা যাক। পাড়া গাঁ সাপখোপের ভয় তো আছেই, সন্ধ্যা হবে জানলে আগে টর্চটা সঙ্গে আনতাম। আমি হেসে বললাম, হ্যাঁ তাই চলো, কিন্তু তুমি রাত্রেবেলা সাপের নাম করলে যে? অবনীও হেসে বলল, আমাকে কি মেয়ে মানুষ পেলে নাকি? এখন চলো। উভয়ে চলতে শুরু করলাম। তখন অন্ধকার পুরো গ্রামটাকে যেন গ্রাস করে ফেলেছে। ভগ্নপ্রায় থিয়েটার হলটি অন্ধকারের গায়ে তখন একটা অস্পষ্ট ছায়ার মতো দেখাচ্ছিল। আমরা দ্রুত পায়ে হলটি পার করে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলাম। একবার বাড়িটার দিকে তাকালাম। কোথায় বাড়ি? একখণ্ড জমাট অন্ধকারের বুকের উপর মাত্র এক ক্ষীণ আলোর রেখা চোখে পড়ল। আমরা নিঃশব্দে দ্রুত গতিতে এগোতে লাগলাম। অল্প খানিকটা যেতেই মানুষের বসতির ভিতরে এসে পৌঁছলাম। কেমন যেন একটু স্বস্তি বোধ করলাম। বাড়ি পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম করে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে আমরা শ্বশুর মশায়ের কাছে গিয়ে বসলাম। টুকটাক কথার পর অবনী রাজা বাহাদুরের কথাটা তুলল। উত্তরে শুনলাম, রাজা বাহাদুর অতি অদ্ভুত প্রকৃতির মানুষ। এখন তিনি পুরোপুরি গরিব, তবুও তিনি গ্রামের কোনো মানুষের সঙ্গে কথা বলতে ঘৃণা বোধ করেন। কেউ দেখা করতে গেলে অপমান করে তাড়িয়ে দেন। তিনি একাই ওই বিরাট বাড়ির মধ্যে বাস করেন। নিজের বলতে তাঁর কেউ নেই। বেশি দিনের কথা নয়, 35 বছর আগেও তাঁর প্রাসাদ ছিল মানুষে পূর্ণ। সেখানে জাঁকজমকেরও শেষ ছিল না। তাঁর মতো অত্যাচারী, দুর্দান্ত, লম্পট, নৃশংস, অহংকারী জমিদার খুব কমই দেখতে পাওয়া যায়। তারপর বছর 5 মধ্যে একে একে তিনি স্ত্রী, পুত্র সব হারালেন। পাওনাদারেরা বিষয় সম্পত্তি সমস্তই নিলাম করে নিল। এখন নিজস্ব বলতে শুধু ওই বাড়িটি এবং সামান্য কিছু জমি জমা, তাতেই কোনো রকমে তার দিন চলে। বাড়িতে একটি ক্লার্ক এবং 2টি বন্দুকধারী গার্ড রয়েছে। যে প্রতিবেশীটি আমার শ্বশুরের বাড়ি দখল করে এতদিন বসবাস করছিল, তিনি এই রাজবাহাদুরের ক্লার্ক। 10 টাকা মাইনে পান। সেই রাজপ্রাসাদের এক কোণে থাকার প্রার্থনা জানাতে গিয়ে তিনি রাজা বাহাদুরের কাছে একদিন এমন ধমক খেয়েছিলেন যে আর কখনো সে কথা মুখেও আনেননি। রাজা বাহাদুরের একটি থিয়েটারের দল ছিল। তিনি কলকাতা থেকে মোটা মাইনে দিয়ে অভিনেতা ও অভিনেত্রী নিযুক্ত করে রেখেছিলেন। প্রতি সপ্তাহে খুব ধুমধাম করে অভিনয় হতো। উজ্জ্বল আলোয় সুশোভিত হয়ে থিয়েটার হলটি লোকে লোকারণ্য হয়ে যেত। অবনী প্রশ্ন করল, থিয়েটারের পিছনের ছোট ফটকে দেখলাম একজন বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে, এর কারণ তো বুঝলাম না। শ্বশুরমশাই বললেন, ওটা রাজা বাহাদুরের এক অদ্ভুত খেয়াল। তবে সন্ধ্যার পর কোনো পাহারা আর সেখানে থাকে না। ভূতের ভয় নাকি কেউই সেখানে থাকতে চায় না।
হাজার কাজ থাকলেও গ্রামের কোনো মানুষই সন্ধ্যার পর ও পথ আর মাড়ায় না। বলে নাকি ওই বাড়ির ভেতর থেকে অনেক রকম শব্দ শুনতে পাওয়া যায়। একদিন কি একজন স্পষ্ট শুনেছে ভেতরে মানুষের গলায় কে একজন ছটফট করছে। আমি হেসে বললাম, গ্রামের লোকেরা খুব ভীতু তো, একবার খোঁজ করে দেখলেই বুঝতে পারবে ওই সব কিচ্ছু নয়, তাহলেই তো মানুষের এই মিথ্যে ভয় ভেঙে যাবে। শ্বশুরমশাই বললেন, তা যায়, কিন্তু লোকে ওরকম কষ্ট স্বীকার করতে চায় না। আমার ভারী ইচ্ছে হচ্ছে গ্রামের লোকেদের এই মিথ্যে ভয়ে ভাঙিয়ে দিই। কি দরকার? ও পথের লোক খুব একটা চলে না, আর যাওয়ার কোনো দরকারও হয় না। যখন কারো কোনো ক্ষতি হচ্ছে না তখন কাজ কি পোড়ো বাড়ির মধ্যে গিয়ে? ভূত টুত ওসব আমি বিশ্বাস করি না, কিন্তু সাপ খোপ, জন্তু জানোয়ার, তারা যে সেখানে আছে আর তারাই যে ওই রকম শব্দ করে তাতে আর কোনো সন্দেহ নেই। আর কিছু বললাম না বটে, কিন্তু সেই পরিত্যক্ত থিয়েটার হলের রহস্যটা জানার জন্য মনটা যেন ছটফট করতে লাগলো। অবনীর সঙ্গে আড়ালে কথা বলে দেখলাম তারও মন সেই দিকেই টানছে। অবশেষে আমরা গোপনে পরামর্শ করে ঠিক করলাম কালই সন্ধ্যার পর আমরা দুজনে সেখানে যাব। ভোরে অবনীকে বললাম, ভাই অবনী, চলো না, এখনই একবার থিয়েটারের ওদিকটা বেরিয়ে আসি। বাড়ি তো একবার ভেতরটাও দেখে আসবো, তারপর রাতে যাওয়া যাবে। অবনী উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই চলো, পথঘাটটাও একবার ভালো করে দেখে আসি। আজ রাতে তো সেখানে যাব নিশ্চয়ই। আমরা দুজনে তখনই বের হয়ে পড়লাম। পুরো পথটা আমরা এক প্রকার চুপচাপ পার করলাম। রাজবাড়ির সামনে এসে দেখলাম ফটক ভেতর থেকে বন্ধ। আমরা থিয়েটার হলের দিকে এগোলাম। হলটি তেমনই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোথাও জনমানবের সাড়া শব্দ নেই, কিন্তু পিছনের ফটকের কাছে গিয়ে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। কালকের সেই প্রহরী বন্দুক হাতে সেখানে পাহারা দিচ্ছে। আমাদের পায়ের শব্দ শুনে সে বন্দুকটি সোজা করে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। তারপর রুক্ষ স্বরে বলল, এই, তোমরাই না কাল সন্ধ্যায় এখানে এসেছিলে? হ্যাঁ, আজ ভোর হতে না হতেই আবার এসে হাজির হয়েছ। কি মতলব এখানে ঘুরছ? প্রহরীর এই অভদ্র কথা শুনে আমার ভারী রাগ হলো। আমি তাকে কড়া জবাব দিতে যাচ্ছিলাম, অবনী আমায় ইশারা করে বারণ করল। সে বলল, দেখো শিবাইজি, আমরা হচ্ছে বিদেশি লোক, এই গ্রামে বেড়াতে এসেছি। শুনলাম দেখার মধ্যে ওই রাজবাড়ি আর ওই থিয়েটারটি আছে। কাল সন্ধে হয়ে গেল, তাই ভালো করে দেখতে পাইনি, তাই আজকে এসেছি। বোধহয় এ কথায় প্রহরীর মন গলল না। সে বলল, বেশ, দেখা হয়েছে তো, যাও এখন চলে যাও, যাও দেখি না। দেখা আরও হয়েছে কই, খালি তো বাইরেরটা দেখলাম, এই যে ভিতরেগুলো দেখা হলো না। তুমি যদি দয়া করে একটু ভিতরটা দেখিয়ে দাও খুব ভালো হয়। প্রহরী গর্জন করে উঠল, খবরদার, খবরদার, এর ভেতরে ঢোকার একদম চেষ্টা করবে তো গুলি করে মেরে বলবো। এখান থেকে চলে যাও বলছি, যাও চলে যাও, এই যে দেখো। সঙ্গে সঙ্গে সে বন্দুক তাক করল। আমরা বেগতিক বুঝে সেখান থেকে সরে পড়লাম, কিন্তু মনটা আমাদের সেইখানেই পড়ে রইল। পথে যেতে যেতে আমরা ঠিক করলাম গ্রামের লোকের কাছ থেকে কিছু তথ্য জোগাড় করতে হবে, কিন্তু নতুন কোনো খবর পাওয়া গেল না। সবার মুখে সেই একই কথা শুনলাম, ওই বাড়িতে ভূতের উপদ্রব হয়, সন্ধ্যার পর কেউ ও পথ দিয়ে চলাফেরা করে না। এমনকি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকধারী গার্ডও তল্পি তল্পা গুটিয়ে নিজের জায়গায় চলে যায়, সারা রাতের মধ্যে আর সেই দিকে আসে না। সেদিন আমরা দুজনেই ভালো করে খেতে পারলাম না। সারা দিনটা যেন কেমন এক উদ্বেগ আর চাঞ্চল্যের মধ্যে কাটল।
বাড়িতে কাউকেই কিছু বললাম না। বেলা পড়তেই আমরা দুটি মোটা লাঠি এবং একটা টর্চ নিয়ে বাড়ির বাইরে বের হয়ে পড়লাম। তখনও সন্ধ্যা নেমে আসতে কিছুটা দেরি ছিল, তাই আমরা কিছুক্ষণ গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। হঠাৎ রণজিতের সঙ্গে দেখা হয়ে গেল। রণজিৎ আমার বিশেষ বন্ধু, আমারই সমবয়সী এবং সহপাঠী। আমাকে দেখে সে অবাক হয়ে বলে উঠল, কি হে রমেশ যে এখানে? আরে তুমি এখানে? আমার যে এখানে মামা বাড়ি। আরে আমার যে শ্বশুর বাড়ি, ইনি আমার বড় শ্যালক। বুঝলে অবনী, রণজিৎ আমার অনেক দিনের বন্ধু, বিএ পাশ করে এখন পশ্চিমে চাকরি করছে। উভয়েরই একে অপরের সঙ্গে পরিচয় হয়ে গেল। রণজিৎ বলল, বেড়াতে বেরিয়েছ বুঝি? বেড়াতে বই কি। আমি একবার অবনীর দিকে তাকিয়ে বললাম, একেও সঙ্গে নিয়ে নি, কি বলো অবনী? দলে ভারী হওয়া যাবে। অবনী বলল, বেশ তো, চলুন না রণজিৎ বাবু, আমাদের সঙ্গে চলুন। আমি হেসে বললাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি তা তো তোমাকে এখনো বলা হয়নি। ভয় পাবে না তো? আমরা আজ ভূত দেখতে যাচ্ছি। রণজিৎ হো হো করে হেসে উঠল। তাই নাকি? কোথায় হে? অনেক দিন থেকে ভূতের সঙ্গে সামনাসামনি পরিচয় হওয়ার ইচ্ছে আমারও রয়েছে। অনেকবার অনেক জায়গায় গিয়েছিও, কিন্তু কপালে দেখা মেলেনি। এখন তোমার দৌলতে যদি হয়ে যায়। হ্যাঁ হে, সেই থিয়েটারে ভূত দেখতে যাচ্ছ নাকি? আচ্ছা, তাহলে তুমিও সেই খবর জানো দেখছি। তা আর জানি না। মামাবাড়ি কতবার এসেছি, সে বাড়িটাও আমি ঘুরে দেখেছি। সবার মুখে শুনি বটে সেখানে ভূত আছে, আসি আর চলে যাই। তাই আর ভূত দেখার সুযোগ হয়ে ওঠেনি। বেশ হলো, হ্যাঁ চলো যাওয়া যাক। সন্ধ্যা তখন ধীরে ধীরে পৃথিবীর উপর নামতে শুরু করেছে। আমরা তিনজনে রাজবাড়ির দিকে চলতে লাগলাম। যখন আমরা রাজবাড়ির সামনে গিয়ে পৌঁছলাম, তখন গভীর অন্ধকারে পথঘাট, বাড়িঘর, গাছপালা সব প্রায় একাকার হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে আমরা অতি সাবধানে থিয়েটার হলের দিকে এগিয়ে চললাম। টর্চ জ্বাললে পাছে কেউ দেখতে পায়, সেজন্য সেটিও জ্বালা হলো না। এইভাবে অন্ধকার ভেদ করে আমরা পিছনের ফটকের সামনে এসে পৌঁছলাম। তাকিয়ে দেখলাম প্রহরীটি নেই। চুপি চুপি বললাম, বাঁচা গেল, ভূতের ভয়ে আর কেউ এদিকে আসবে না। এখন কি করবে হে রমেশ? ভেতরে ঢুকবে না বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবে? এখানে খানিকটা দাঁড়িয়ে দেখা যাক না, কান্না টান্না কিছু শুনতে পাওয়া যায় কিনা। শব্দ পেলেই তিনজনে ঢুকে পড়া যাবে। তাই ঠিক হলো। অবনী টর্চটা জেলে ফেলল। আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। এভাবে প্রায় ঘন্টাখানেক কেটে গেল। ভেতরে ও বাইরে কোথাও কোনো সাড়া শব্দ ছিল না। সমস্ত যেন নিঝুম, নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমাদের চমকে দিয়ে থিয়েটার হলের ভিতর থেকে শব্দ উঠল, যেন মরচে ধরা কপিকলের চাকার সাহায্যে কি যেন একটা টেনে টেনে তোলা হচ্ছে। ব্যাপার কি? আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। অবনী বলল, ওই শোনো, ঝপ করে আবার শব্দ হলো। সেটাকে উপরে তুলে দড়িটা ছেড়ে দিয়েছে। চলো, আর দেরি করা ঠিক নয়, এখনই ভেতরে ঢুকে পড়া যাক। এইভাবেই না বদমায়েশগুলো লোকেদের ভয় দেখায়। ব্যাটাদের হাতে নাতে ধরতে হবে। আবার শব্দ হলো। আমি হঠাৎ উত্তেজিত হয়ে উঠলাম। বললাম, আবার তুলছে, যেমন করেই হোক ভেতরে ঢুকতে হবে, ভাঙো ফটক। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে আমি ফটকের উপর সজোরে লাথি মারলাম। খোলা ফটকটি পুরোপুরি খুলে গেল। পড়তে পড়তে কোনো রকমে সোজা হয়ে দাঁড়াতেই আবার সেই কি একটা পড়ার শব্দ শুনতে পেলাম। আমি আরও উত্তেজিত হয়ে ভেতরে ঢোকার পথের খোঁজে ছুটলাম। অবনী টর্চটা উঁচু করে ধরল।
ঠিক সামনেই দেখলাম প্রবেশদ্বার। ধাক্কা দিতেই তা খুলে গেল। এবার সেই ঘর ঘর শব্দটা যেন আরো স্পষ্ট শুনতে পেলাম। মনে হলো যেন আরো জোরে জোরে তারা সেটাকে টেনে তুলছে। ফটক খোলার শব্দ, দরজা খোলার শব্দ কিছুই কি তাদের কানে যায়নি? তারা কি এমনই নিশ্চিত হয়ে আছে যে ভূতের ভয় কেউ এদিকে আসবে না, দূর থেকেই পালিয়ে যাবে? না তারা আমাদের আশা জানতে পেরে ভয় দেখানোর জন্যই জোরে জোরে শব্দ করছে? তারা তো কম ধূর্ত নয়। আমরাও দলে 3 জন আছি, হাতে নাতে তাদের চালাকি ভেঙে দেব। প্রবেশদ্বারটি থিয়েটার হলের এক পাশে। আমরা মুহূর্ত দেরি না করে ভেতরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে ঝপ করে কি একটা ফেলার শব্দ হলো। আমরা ঘুরে একেবারে ড্রপ সিনের সামনে গিয়ে পৌঁছলাম। দেখলাম বহুকালের অব্যবহৃত পর্দাটা পড়ে আছে, কিন্তু জোরে জোরে কাঁপছে। আমি চাপা গলায় বললাম, ওরা আমাদের দেখতে পেয়েই নিশ্চয়ই স্টেজের ভিতর কোথাও লুকিয়ে পড়েছে। বেগতিক দেখলেই পালাবে, এখনই ওদের ধরে ফেলতে হবে। আবার উঠল সেই ঘর ঘর শব্দ। টর্চের উজ্জ্বল আলোয় অবাক হয়ে দেখলাম সেই শতচ্ছিন্ন পর্দাটা ধীরে ধীরে ক্রমে উপরে উঠতে শুরু করেছে। তার ছেঁড়া অংশগুলো শূন্যে ফর ফর করে উঠছে। ক্রোধে আমার সারা শরীর জ্বলে উঠল। এত বড় স্পর্ধা আমাদের পাত্তাই দিচ্ছে না। অবনীর দিকে তাকিয়ে বললাম, তুমি টর্চ ধরে এখানে দাঁড়িয়ে থাকো, আমরা দুজনে ওপরে গিয়ে ব্যাটাদের ধরছি। এসো তো রণজিৎ। আমি এক লাফে স্টেজের উপরে গিয়ে উঠলাম। রণজিৎও আমায় অনুসরণ করল। টর্চের উজ্জ্বল আলোয় স্টেজের ভেতরটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা দুজনে বিভিন্ন উইংসের দিকে ছুটে গেলাম। এদিক ওদিক চারদিকে ঘুরে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। অল্পক্ষণ পর উভয়ে আগের জায়গায় ফিরে এসে দেখলাম ড্রপ সিনটা ঘর ঘর শব্দ করতে করতে স্টেজের মাথার কাছে গিয়ে উঠেছে। রণজিৎ ফ্যাকাশে মুখে বলল, তাই তো হে, কাউকেই তো দেখতে পেলাম না, অথচ পর্দা উঠছে। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। আমি উত্তেজিতভাবে বললাম, পর্দাটা তো নিজে নিজে উঠতে পারে না, নিশ্চয়ই লোক আছে। আর এও আমি বলছি, তারা স্টেজের নিচে লুকিয়ে বসে চাকার দড়ি টানছে। এসো তো একবার দেখি যাবে কোথায় বেটারা। হঠাৎ পর্দাটা আমাদের দুজনকে অবনীর দৃষ্টিপথের আড়াল করে ঝপ করে শব্দ করে নিচে পড়ে গেল। অন্ধকার যেন হঠাৎ আমাদের গ্রাস করে ফেলল। কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলাম। পুরো শরীরটা থরথর করে কেঁপে উঠল। মুহূর্ত পরে পর্দার ছেঁড়া অংশ দিয়ে টর্চের আলো ভেতরে প্রবেশ করল। আমিও নিজেকে সামলে নিলাম। চিৎকার করে বললাম, দেখলে দেখলে অবনী শয়তানি, পর্দাটা কি করে আমাদের মুখের উপরে ফেলে দিল। স্টেজের নিচে বসে মনে করেছে অন্ধকারে আমরা দেখতে পাবো না, ওদের যা ইচ্ছে তাই করবে। তা হচ্ছে না, ওদের ধরতেই হবে। এমন সময় ঠিক পিছন দিকে হঠাৎ যেন ঘুঙুরের শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। মুখ ফেরালাম, কাউকেও দেখতে পেলাম না। তাই তো, এ কি হলো? ওই যে কে যেন আমার চারিদিকে গোল হয়ে ঘুরে ঘুরে নাচতে শুরু করেছে। আমি চারিদিকে দৃষ্টি ফেরাতে লাগলাম, কিন্তু কাউকেও দেখতে পেলাম না। ড্রপ সিনটা যে ইতিমধ্যে কখন আবার উঠতে শুরু করেছে তা লক্ষ্য করিনি। ভেতরে টর্চের উজ্জ্বল আলো পড়তেই তাকিয়ে দেখলাম পর্দাটি অনেকখানি উপরে উঠেছে। নাচও খুব জোরে চলছে। যেন স্পষ্ট অনুভব করলাম কোনো এক নৃত্যকুশলা নর্তকী লীলায়িত ভঙ্গিতে মধুর ছন্দে আত্মহারা হয়ে নাচছে। সে নৃত্যের কোনো শেষ নেই। কিছুক্ষণের জন্য আমিও যেন কেমন আত্মহারা হয়ে গেলাম। ইতিমধ্যে পর্দাটা উপরে উঠে আবার ঝপ করে নিচে পড়ে গিয়ে পুরো জায়গাটা যেন অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল। তখন আমার চেতনা ফিরে এলো।
ঘুঙুরের শব্দ আর শুনতে পেলাম না। এতক্ষণে আমার অন্তরে ভয়ের সঞ্চার হলো। তবে কি লোকমুখের কথাই সত্যি? কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হলো না। ভুল, ভুল। এতক্ষণ রণজিতের দিকে তাকানোরও সুযোগ ছিল না। এবার তার মুখের দিকে তাকিয়ে বললাম, রণজিৎ, তুমিও কি ঘুঙুরের শব্দ শুনেছ? রণজিৎ কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, শুনেছি, খুব স্পষ্ট, কিন্তু কাউকেই দেখতে পাইনি। রমেশ, রমেশ কি করে এখান থেকে বেরোবে বলো রমেশ? দেখলাম রণজিৎ অত্যন্ত ভয় পেয়েছে। তাই তো ভাবতে লাগলাম, দুজনে একই কানের ভুলে পড়া কি সম্ভব? অবনীকে ডেকে প্রশ্ন করলাম, অবনী, তুমিও কি শুনেছ ঘুঙুরের শব্দ? পর্দাটা তখন অবনীকে আড়াল করে পড়েছিল, কাজেই কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। বাইরে থেকে সে টেনে টেনে উত্তর দিল, শুনেছি, শুনেছি রমেশ, শুনেছি। বেশ বুঝতে পারলাম একটি মেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নাচছে, কিন্তু তার চেহারা তো দেখতে পেলাম না। তাই তো, তিনজনেই নাচের শব্দ শুনেছি, কিন্তু কে নাচছিল তা তো দেখতে পাইনি। আমার সারা দেহ কাঁটা দিয়ে উঠল। এ কি অদ্ভুত ব্যাপার! ড্রপ সিনটা ঘর ঘর শব্দ করে উঠছে, আবার ঝপ করে শব্দ করে নিচে পড়ছে। স্টেজের উপর ঘুঙুর পায়ে নাচ চলছে, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। মনে হলো ছুটে পালিয়ে যাই। রণজিৎকে ডেকে বললাম, রণজিৎ, এখানে থেকে আর কাজ নেই, চলো চলো বেরিয়ে পড়ি। রণজিৎ ভাঙা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। কোনো রকমে পর্দার পাশ দিয়ে স্টেজের ওপর থেকে উভয়ে নিচে লাফিয়ে পড়লাম। দেখলাম অবনীর হাতে টর্চটা ঠকঠক করে কাঁপছে। এখনই বুঝি হাত থেকে পড়ে যায়। আমি তাড়াতাড়ি গিয়ে তার হাত ধরে ফেলে বললাম, শিগগির শিগগির বেরিয়ে পড়ো। কিন্তু বাইরে আর যাওয়া হলো না। এক মানুষ মূর্তিকে হঠাৎ আমাদের দিকে এগিয়ে আসতে দেখে আমরা তিনজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। একেবারে কাছে আসতেই দেখলাম লোকটির মুখ লম্বা সাদা দাড়ি গোঁফে ঢাকা, এবং চুলগুলো একেবারে সাদা ও উস্কো খুস্কো। গলায় মোটা সোনার হার এবং গায়ে বহুমূল্য নকশাদার শালের চোগা। দুই হাত জড়ো করা, চোখের দৃষ্টি বিভ্রান্ত। মনে হলো সে যেন আমাদের দেখতে পায়নি। আপন মনে কাতর কণ্ঠে সে বলতে লাগলো, আর যে পারি না, আর কতদিন এভাবে আমায় এখানে টেনে আনবে? আমাকে মরতেও দেবে না, মেরেও ফেলবে না। আবার পর্দা তুলছো, আবার নাচ। থামাও থামাও, আমার এক একখানা পাঁজর যে খসে যাচ্ছে। তাই তো, ওই যে পর্দাটা তেমনই ঘর ঘর শব্দ করে আবার উপরে উঠছে। ওই যে সেই অদৃশ্য নাচ আবার শুরু হয়েছে। ওই যে সেই কায়াহীন নর্তকের ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে। সেই বৃদ্ধ এতক্ষণ স্টেজের নিচে দাঁড়িয়েছিল, কে যেন তাকে জোর করে স্টেজের উপর টেনে তুলল। সে দুই হাত জোর করে হাঁটু গেড়ে সেই জীর্ণ মেঝের উপর বসে পড়ল এবং কাতর কণ্ঠে কার কাছে যেন করুণা ভিক্ষা করতে লাগল। আর তাকে ঘিরে ঘুঙুরের শব্দের তালে তালে সেই অদৃশ্য নর্তকী উন্মত্ত হয়ে নাচতে লাগল। হঠাৎ বৃদ্ধ যেন মরিয়া হয়ে চিৎকার করে উঠে বলল, ধরা দেব, ফাঁসি যাব, খুন করেছি স্বীকার করব, দেখিয়ে দেব। তোদের দুজনের জীর্ণ কঙ্কাল এখান থেকে টেনে বের করে সবাইকে দেখিয়ে দেব। আর পারি না, একটা দিন রেহাই নেই। রোজ টেনে এনে এইভাবে পুড়িয়ে মারবি? হ্যাঁ, উফ, কি অসহ্য যন্ত্রণা! ক্ষমা নেই, ক্ষমা নেই। বলতে বলতেই বৃদ্ধ ধরাস করে মেঝের ওপর পড়ে গেল। কে যেন তাড়াতাড়ি পর্দাটা ফেলে দিল।
নাচের শব্দও থেমে গেল। আমার সমস্ত দেহ কাঁটা দিয়ে উঠছিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ক্রমাগত আছাড় খাচ্ছিল। চোখের দৃষ্টি ক্রমে ঝাপসা হয়ে আসছিল। নিঃশ্বাস যেন আর ফেলতে পারছিলাম না। এমন সময় বাইরেকার পরিচিত গলার আওয়াজ কানে এসে প্রবেশ করল। আমার অবশ দেহে যেন কিছুটা বল ফিরে এলো। আমি কোনো রকমে সোজা হয়ে দাঁড়ালাম। ওই যে ভেতরে আলো দেখা যাচ্ছে, ওরা ওখানেই আছে। এ কি? এ যে শ্বশুর মশাইয়ের কণ্ঠস্বর। আমার বুকের স্পন্দনটাও অনেকটা কমে এলো। এতক্ষণ পর আমি অবনী ও রণজিতের মুখের দিকে তাকিয়ে দেখলাম, তাদের মুখ যেন মরার মতো রক্তশূন্য। আমাদের কারও মুখ দিয়ে একটিও কথা বেরোলো না। দেখতে দেখতে শ্বশুরমশাই তার পুরনো চাকরকে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। চাকরের হাতে একটি লণ্ঠন ছিল। আমাদের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে উনি বলে উঠলেন, ছি, তোমায় কাল বারণ করলাম না, তবুও তোমরা এখানে এসেছো। বেরিয়ে এসো। আমরা নিঃশব্দে তাকে অনুসরণ করে থিয়েটার হল থেকে বের হলাম। এতক্ষণে যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। সে রাতে একেবারেই ঘুমোতে পারলাম না। ঘুমোনোর আশায় যেমনই চোখ বুজছি, অমনি কয়েক ঘন্টা আগের সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে উজ্জ্বল হয়ে ভেসে উঠছে। যখন ভোরের আলো ঘরের মধ্যে এসে প্রবেশ করল, তখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে যখন উঠলাম, তখন বেলা 9টা বেজে গেছে। অবনীর তখনও ঘুম ভাঙেনি। শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা হতেই তিনি অত্যন্ত গম্ভীর মুখে বললেন, এইমাত্র শুনলাম খানিকক্ষণ আগে ওই ভাঙা স্টেজের ওপর রাজা বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমি চমকে উঠলাম। ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলাম, আচ্ছা, রাজা বাহাদুরের কি সেই খুব লম্বা দাড়ি ছিল আর এক মাথা সাদা চুল? শ্বশুরমশাই বললেন, হ্যাঁ, কেন বলো দেখি? গভীর বিস্ময়ে দুই চোখ বড় বড় করে আমি বললাম, হ্যাঁ, উনি রাজা বাহাদুর। ওই রকম চেহারারই এক বুড়োকে কাল আমরা স্টেজের ওপরে টেনে তুলতে দেখেছি। আপনার সঙ্গে যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, সেই লোকটা তখন ওই স্টেজের ওপরেই পড়েছিল। শ্বশুরমশাই শুকনো মুখে বললেন, ও কথা আর কেউ যেন শুনতে না পায়। পাড়াগা জায়গা, এখনই হয়তো বিপদে ফেলে দেবে। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো। ব্যাপারটা কি হয়েছে আমায় সব খুলে বলো। শেষ হলো আজকের গল্প। কণ্ঠে সম্মান, অভিষেক, কুমার সৌরভ, দেবার্ঘ, স্নিগ্ধা এবং অর্পিতা। শব্দগ্রহণে স্বয়ং, শব্দ প্রক্ষেপণে নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনায় অর্পিতা ও সম্মান।